রিয়াদে গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া এক ভারতীয় যুবক শেখের কন্যা এমন এক ঘটনা ঘটানেন যে মানবিকতা চোখের জলে ভেসে গেল। বন্ধুরা, উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামের বাসিন্দা রাহুল শর্মা সবসময় শান্ত স্বভাবের যুবক ছিলেন। বাড়িতে তার বয়স্ক মা, বাবা এবং একটি ছোট বোন ছিল। বাবা চাষাবাদের কাজ করতেন, কিন্তু চাষাবাদ থেকে যে আয় হতো তাতে সংসার স্বচ্ছন্দে চলতে পারত না। প্রায়ই মাস শেষে টাকার অভাব এমন হতো যে মাকে ধার নিয়ে খাবার সংগ্রহ করতে হয়। রাহুল ছোট থেকেই এই দৃশ্য দেখে বড় হয়েছেন। পড়াশোনায় তিনি ভালো ছিলেন, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে উচ্চ মাধ্যমিকের পর লেখাপড়া বন্ধ করতে বাধ্য হলেন। এখন তার সামনে একমাত্র পথ ছিল কোনো চাকরি জোগাড় করে পরিবারের অবস্থা উন্নত করা। গ্রামের কয়েকজন যুবক আগে থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত ছিল। ছুটিতে বাড়ি ফিরলে তাদের পোশাক, ফোন এবং কথাবার্তা শুনে সবার মনে হতো সেখানে ভালো আয় সম্ভব। রাহুলও ঠিক করলেন তিনি বিদেশ যাবেন। দীর্ঘ চেষ্টার পর এক এজেন্সির সাহায্যে তিনি রিয়াদে গাড়ি চালকের পদ পেলেন। পরিবারের সদস্যদের কাছে এটি ছিল বড় স্বপ্নের বার্তা। মায়ের মনে আতঙ্ক ছিল নিশ্চয়ই, কিন্তু দারিদ্র্যের সামনে আতঙ্কও ছোট হয়ে যায়। কয়েক সপ্তাহের মধ্যে রাহুল প্রথমবার বিমানে চড়ে সৌদি আরবের রিয়াদ শহরে পৌঁছলেন। সেখানে তার মালিক ছিলেন শেখ খালিদ আল রহমান। রিয়াদে তার ব্যবসা বেশ বড় ছিল। শহরের উন্নত এলাকায় তার চমৎকার প্রাসাদের মতো বাড়ি ছিল। রাহুল যখন প্রথম সেই বাড়ির প্রবেশদ্বার পেরিয়ে ভিতরে ঢুকলেন, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত বিশাল বাসস্থান তিনি আগে দেখেননি। সামনে বিস্তীর্ণ উদ্যান, ঝকঝকে গাড়ি আর ভিতরে অসংখ্য কর্মচারী। সেদিনই তাকে বাড়ির নিয়মাবলী ব্যাখ্যা করা হলো। নিয়মগুলো এত কঠিন ছিল যে রাহুল প্রথমে ভয় পেয়ে গেলেন। বাড়ির তত্ত্বাবধায়ক স্পষ্ট করে বললেন, তোমার কাজ শুধুমাত্র গাড়ি চালানো। বাড়ির মহিলাদের সঙ্গে কোনো কথা নয়। সামনের দিকে মুখ করে কথা বলবে না। কোথাও যেতে হলে কাগজে স্থানের নাম লিখে দেওয়া হবে। রাহুল মাথা ঝুঁকিয়ে সব মেনে নিলেন। সেই বাড়িতে মোট ৬ জন বাস করতেন। মালিক শেখ খালিদ, তার স্ত্রী ফাতিমা, ২ পুত্র এবং ২ কন্যা। বড় পুত্রের বয়স ১৬ বছর এবং ছোটটির ১২ বছর। দুজনেই প্রতিদিন মাদ্রাসায় যেত। ২ কন্যার মধ্যে বড়জনের নাম লায়লা, বয়স প্রায় ২৩ বছর। ছোটজনের নাম সারা। রাহুলের কাজ সকাল ৬টায় শুরু হতো। প্রথমে তিনি শিশুদের মাদ্রাসায় পৌঁছে দিতেন। তারপর কখনো মালিকের স্ত্রীকে নিয়ে বাজারে যেতেন, কখনো কন্যাদের শপিং মল বা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু প্রত্যেকবারই সেই অদ্ভুত নিয়ম মানতে হতো। বাড়ি থেকে কোনো মহিলা বা তাদের মা বের হলে হাতে ছোট কাগজ থাকত। তিনি কোনো কথা না বলে সেই কাগজ চালকের আসনে রেখে দিতেন। রাহুল সেই চিরকুট পড়ে বুঝে নিতেন গন্তব্য। পুরো পথ গাড়িতে নীরবতা বজায় থাকত। পিছনে বসা মহিলা কিছু বলতেন না, আর রাহুল সামনে তাকিয়ে গাড়ি চালাতেন। রাস্তায় জ্যাম বা সমস্যা হলেও তিনি কিছু বলতেন না। আগেই বলা হয়েছিল প্রশ্ন করা নিষিদ্ধ। ধীরে ধীরে তার এই অদ্ভুত নিয়মে অভ্যাস হয়ে গেল। কয়েক মাসে তিনি কিছুটা আরবি ভাষা শিখে ফেললেন। শিশুদের সঙ্গে কথা বলতে বলতে এবং বাজারের লোকজনের কথা শুনে তিনি বুঝতে পারতেন কি বলা হচ্ছে। মালিকও তার প্রতি সন্তুষ্ট হতে লাগলেন। তার মনে হতো রাহুল শান্ত এবং নির্ভরযোগ্য যুবক। প্রায়ই ঘটত যে বড় কন্যা লায়লাই সবচেয়ে বেশি বাইরে যেতেন। কখনো বিশ্ববিদ্যালয়ে, কখনো গ্রন্থাগারে, কখনো শপিং মলে। কিন্তু প্রতিবার একই নিয়ম। লায়লা গাড়িতে নীরবে বসতেন, সামনে তাকাতেন না, আর রাহুলও পিছনে ঘুরে দেখতেন না। অনেক মাস কেটে গেলেও দুজনের মধ্যে কোনো শব্দ বিনিময় হয়নি। রাহুলের বারবার মনে হতো, একই গাড়িতে বসেও মানুষ এত নীরব থাকে কি করে। কিন্তু চাকরি রক্ষা করতে হবে, তাই তিনি এ নিয়ে বেশি চিন্তা করতেন না। প্রতি শুক্রবার রাহুল সপ্তাহের সব চিরকুট সংগ্রহ করে মালিকের কাছে জমা দিতেন। এতে মালিক জানতে পারতেন পরিবারের সদস্যরা কোথায় গিয়েছেন। সবকিছু নিয়ম অনুসারে চলছিল। সময় কাটছিল। ধীরে ধীরে ১ বছর পেরিয়ে গেল। রাহুল এখন বাড়ির রুটিন পুরোপুরি আয়ত্ত করে ফেলেছিলেন। তিনি জানতেন কোন দিন কে বেরোবে, কখন কোন গাড়ি বের করতে হবে। কিন্তু জীবন সবসময় একই থাকে না। কখনো কখনো ছোট ভুলও সব পাল্টে দেয়। এমনই একদিন এসে গেল। সেদিন দুপুরে রাহুল গাড়িতে বসে কিছু কাগজ খুঁজছিলেন। গত সপ্তাহের কয়েকটা চিরকুট তার পকেটে ছিল। তিনি সেগুলো বের করে আসনে রেখে অন্য কিছু খুঁজতে লাগলেন। ঠিক তখন বাড়ির দরজা খুলল। কিছুক্ষণ পর বড় কন্যা লায়লা বাইরে বেরিয়ে এলেন। তার হাতে বরাবরের মতো একটা চিরকুট ছিল। তিনি এসে কোনো কথা না বলে সেটা চালকের আসনে রেখে পিছনের আসনে বসে পড়লেন।
রাহুল তাড়াতাড়ি আসনে পড়ে থাকা চিরকুটগুলো থেকে একটা তুলে নিলেন, তাতে লেখা স্থান পড়ে গাড়ি চালু করলেন। তার ধারণা হলো এটা সেই জায়গা যেখানে লায়লা প্রায়ই যান, তাই বেশি না ভেবে সেই দিকে গাড়ি চালাতে লাগলেন। প্রায় আধ ঘন্টা পর যখন গাড়ি একটা বড় পার্কের পার্কিংয়ে থামল, তখন তার মনে হলো সব ঠিক আছে, কিন্তু গাড়ি থামার পরও পিছনের দরজা খুলল না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট কেটে গেল। রাহুলের কেমন অস্বাভাবিক লাগল। সাধারণত থামলেই পিছনের যাত্রী নেমে যেতেন, কিন্তু আজ কোনো নড়াচড়া নেই। রাহুল সামনের ছোট আয়নায় আলতো করে দেখলেন, আর তখনই প্রথমবার তার চোখ লায়লার চোখের সঙ্গে মিলল। তিনি নীরবে তার দিকেই তাকিয়েছিলেন, কিন্তু এবার চোখে মুখে হালকা বিস্ময় ছিল, এবং সেই বিস্মিত দৃষ্টি নিয়ে তিনি ধীরে মোবাইল তুললেন, কিছু লিখলেন এবং স্ক্রিন সামনে দেখালেন। স্ক্রিনে লেখা, তুমি আমাকে এখানে কেন এনেছ? সেই প্রশ্ন দেখে রাহুলের হাত স্টিয়ারিংয়ে থেমে গেল, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। কয়েক মুহূর্ত তিনি বুঝতে পারলেন না কি বলবেন। তিনি তাড়াতাড়ি আসনে পড়ে থাকা চিরকুটগুলো তুলে দেখলেন। তখনই সত্যিকারের চিরকুটটা চোখে পড়ল, যেটা লায়লা এই মাত্র রেখেছিলেন। তাতে লেখা স্থান এই পার্ক থেকে সম্পূর্ণ আলাদা ছিল। রাহুলের কপালে ঘাম জমল। তিনি তৎক্ষণাৎ বুঝলেন বড় ভুল হয়ে গেছে। তিনি ভয়ে পিছনে তাকানোর সাহস পেলেন না, শুধু নীরবে সামনে তাকিয়ে রইলেন। গাড়িতে অদ্ভুত নীরবতা নেমে এলো। পিছনে বসা লায়লা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। হয়তো তিনি বোঝার চেষ্টা করছিলেন চালক কেন এখানে নিয়ে এসেছে। কয়েক মিনিট কাটল, কিন্তু রাহুলের তরফ থেকে কোনো জবাব এলো না। তারপর তিনি আবার মোবাইলে লিখলেন এবং স্ক্রিন সামনে ধরলেন। এবার লেখা, তুমি কি আমার কথা বুঝতে পারছ না? রাহুলের গলা শুকিয়ে গেল। তার মনে ছিল বাড়ির নিয়ম কত কঠিন, কোনোভাবেই বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলা নিষেধ। যদি এটা মালিকের কানে যায় তাহলে চাকরি তো যাবেই, পুরো জীবন বিপন্ন হতে পারে। কিন্তু এখন অবস্থা এমন যে চুপ থাকাও কঠিন। কয়েক মুহূর্ত তিনি নিজের সঙ্গে লড়াই করলেন, শেষে ধীর গলায় বললেন, ম্যাডাম, আমার ভুল হয়েছে। এই কথাগুলো তার মুখ থেকে কষ্ট করে বেরোল। গাড়ির ভিতরে প্রথমবার তার কণ্ঠস্বর ধ্বনিত হল। লায়লা কয়েক সেকেন্ড চুপ রইলেন। হয়তো তিনিও আশা করেননি চালক কথা বলবে। তারপর ধীরে জিজ্ঞাসা করলেন, কোনো ভুল? রাহুল কাঁপা গলায় বললেন, চিরকুটগুলো একসঙ্গে মিশে গিয়েছিল, আমি ভুলটা পড়ে ফেলেছিলাম। লায়লা তৎক্ষণাৎ আসনে পড়ে থাকা চিরকুটগুলোর দিকে তাকালেন। এবার তিনিও বুঝলেন কাগজে গোলমাল হয়েছে। কয়েক মুহূর্ত চুপ থেকে হঠাৎ তার ঠোঁটে হালকা হাসি ফুটল। তাহলে তুমি কথা বলতেও পারো? তিনি ধীরে বললেন। রাহুল কিছু বললেন না, শুধু সামনের রাস্তায় চোখ রাখলেন। লায়লা জানালা দিয়ে বাইরে তাকালেন, তারপর বললেন, ঠিক আছে, যখন এখানে এসেই পড়েছি তখন আগে সঠিক জায়গায় নিয়ে চলো। রাহুল তাড়াতাড়ি গাড়ি চালু করে পার্কিং থেকে বেরিয়ে এলেন। তার হাত তখনও সামান্য কাঁপছিল। তিনি ভাবছিলেন আজ তার বড় ভুল হয়েছে। গাড়ি রাস্তায় উঠল। প্রায় আধ ঘন্টা পর তিনি সেই জায়গায় পৌঁছলেন যেখানে লায়লার আসলে যাওয়ার কথা ছিল। এটা একটা বড় বইয়ের দোকান ছিল। তিনি গাড়ি পার্ক করলেন। লায়লা কোনো কথা না বলে নেমে ভিতরে চলে গেলেন। রাহুল গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। তার মন এখনও সেই ঘটনায় আটকে ছিল। তার মনে হচ্ছিল হয়তো আজ সন্ধ্যায় মালিক তাকে জিজ্ঞাসা করবেন রাস্তায় কি ঘটেছে। প্রায় 1 ঘন্টা পর লায়লা ফিরলেন। তার হাতে কয়েকটা শপিং ব্যাগ ছিল। তিনি জিনিসপত্র গাড়িতে রেখে পিছনের আসনে বসলেন। কয়েক সেকেন্ড গাড়িতে আবার নীরবতা। তারপর লায়লা হঠাৎ বললেন, বাড়ি চলো। রাহুল মাথা নেড়ে গাড়ি ধীরে রাস্তায় চালাতে শুরু করলেন। কয়েক মিনিট দুজনে চুপ, কিন্তু তারপর হঠাৎ লায়লা বলে উঠলেন, তুমি খুব ভয় পেয়ে গিয়েছিলে না? রাহুল আয়নায় অবাক হয়ে দেখলেন। তিনি বুঝতে পারলেন না কি বলবেন। লায়লা হালকা হাসছিলেন। তোমার মনে হয়েছিল আমি বাবাকে বলে দেব? রাহুল ধীরে বললেন, আমি শুধু চাকরি হারাতে চাই না। লায়লা কিছুক্ষণ চুপ, তারপর ধীরে বললেন, ভয় করো না, আমি কাউকে কিছু বলবো না। রাহুল স্বস্তি পেলেন, কিন্তু ভয় পুরোপুরি যায়নি। কিছুক্ষণ পর গাড়ি রাস্তার ধারে যাচ্ছিল। সেখানে একটা ছোট শরবতের দোকান ছিল। হঠাৎ লায়লা বললেন, গাড়ি থামাও। রাহুল একপাশে থামালেন। লায়লা জানালা দিয়ে দেখে বললেন, খুব গরম, শরবত খাই। রাহুল অবাক হয়ে তার দিকে তাকালেন। তিনি বুঝলেন না কি করবেন, কিন্তু লায়লা নিজেই নেমে দোকানের দিকে গেলেন। কয়েক মিনিটে 2টো শরবতের গ্লাস নিয়ে ফিরলেন। একটা রাহুলের দিকে বাড়িয়ে দিলেন। রাহুল ভয় পেলেন। না ম্যাডাম, এর দরকার নেই। লায়লা বললেন, নাও, তুমিও তো মানুষ। রাহুল ধীরে গ্লাস নিলেন। তখনও অস্বস্তি হচ্ছিল।
কয়েক সেকেন্ড দুজনে চুপচাপ শরবত খেলেন। তারপর লায়লা জিজ্ঞাসা করলেন, তুমি ভারতের কোন অংশের? রাহুল বুঝলেন না উত্তর দেওয়া উচিত কিনা, কিন্তু ভাবলেন আগেই তো কথা বলেছেন। ধীরে বললেন, উত্তরপ্রদেশের। সেখানে তোমার পরিবার? হ্যাঁ, মা, বাবা আর ছোট বোন। লায়লা কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এখানে কাজ করতে কতদিন হলো? প্রায় 1 বছর। লায়লা মাথা নেড়ে তার চোখে মুখে হালকা বিষাদ দেখা গেল। তুমি ভাগ্যবান, তিনি ধীরে বললেন। রাহুল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? লায়লা রাস্তার দিকে তাকিয়ে বললেন, কারণ তোমার বাইরের জগৎ দেখার স্বাধীনতা আছে। রাহুলের কাছে কথাটা অদ্ভুত লাগল। তিনি কিছু বললেন না। কিছুক্ষণ পর লায়লা খালি গ্লাস নামিয়ে বললেন, চলো বাড়ি যাই। রাহুল গাড়ি চালু করলেন। পুরো পথ হালকা নীরবতা রইল, কিন্তু এবার আগের মতো ভারী ছিল না। বাড়ি পৌঁছে লায়লা নেমে ভিতরে চলে গেলেন। রাহুল অনেকক্ষণ গাড়িতে বসে রইলেন। আজকের ঘটনা তার জন্য খুব অদ্ভুত ছিল। তিনি কল্পনাও করেননি যে যার সঙ্গে কথা বলার অনুমতি ছিল না তার সঙ্গে এতক্ষণ কথা বলবেন। কিন্তু কাহিনী এখানে শেষ নয়। পরবর্তী কয়েকদিন স্বাভাবিকভাবেই কাটল। রাহুল আর কখনও লায়লার সঙ্গে কথা বলার চেষ্টা করেননি। আগের মতো চুপচাপ কাজ করে যেতে লাগলেন। কিন্তু 5 দিন পর এক দুপুরে আবার একই ঘটনা ঘটল। বাড়ির দরজা খুলল, লায়লা বেরোলেন, হাতে আবার চিরকুট। তিনি এসে চিরকুট আসনে রেখে পিছনে বসলেন। রাহুল চুপচাপ চিরকুট তুললেন, কিন্তু পড়ার আগেই পিছন থেকে লায়লার কণ্ঠ শোনা গেল, আজ চিরকুট দেখার দরকার নেই। পিছনের কণ্ঠ শুনে রাহুলের হাত থেমে গেল। তিনি আয়নায় দেখলেন, লায়লার মুখে হালকা হাসি। এই সেই মেয়ে যিনি আগে সবসময় নীরব থাকতেন, কিন্তু আজ তার কণ্ঠে আপনত্বের সুর। লায়লা আবার বললেন, চিরকুট শুধু বাড়ির নিয়মের জন্য এনেছি, কিন্তু আজ তোমাকে বলে যাব, আমাকে শহরের গ্রন্থাগারে যেতে হবে। রাহুল কয়েক মুহূর্ত চুপ। তিনি বুঝলেন না কি বলবেন। ধীরে গাড়ি চালু করে রাস্তায় এগোলেন। কয়েক মিনিট নীরবতা। রাহুল নিজেকে সামলাচ্ছিলেন। তিনি জানতেন এসব নিয়ম বিরোধী, কিন্তু অবস্থা বদলাচ্ছিল। কিছুক্ষণ পর লায়লা জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কতদিন কাজ করবে? রাহুল ধীরে উত্তর দিলেন, যতদিন মালিক রাখবেন। আর কখনো ভারতে ফিরলে? রাহুল দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, হয়তো গ্রামে ছোট কোনো কাজ নেব। লায়লা জানালার বাইরে দেখলেন। কয়েক সেকেন্ড চুপ, তারপর ধীরে বললেন, তুমি জানো, এখানে অনেকে বাইরের দুনিয়া দেখতে পায়, কিন্তু আমি পারি না। রাহুলের কাছে অদ্ভুত লাগল। তিনি জিজ্ঞাসা করলেন, কেন? লায়লা হালকা হাসলেন, কিন্তু হাসিতে বিষাদ। কারণ আমার বাবা খুব কঠোর। তিনি আমাদের জন্য অনেক নিয়ম বেঁধে রেখেছেন। বাড়ি থেকে বেরোনো শুধু প্রয়োজনে। বন্ধু তৈরি, ঘুরে বেড়ানো এখানে সহজ নয়। রাহুল কিছু বললেন না। তিনি বুঝতে পারছিলেন না কি উত্তর দেবেন। গাড়ি ধীরে গ্রন্থাগারে পৌঁছাল। রাহুল পার্ক করলেন। লায়লা নামতে যাচ্ছিলেন, হঠাৎ থামলেন। বললেন, তুমি এখানেই থেকো, আমার বেশি সময় লাগবে না। রাহুল মাথা নেড়ে সম্মতি জানালেন। লায়লা ভিতরে গেলেন। প্রায় 1 ঘন্টা পর ফিরলেন, হাতে কয়েকটা বই। গাড়িতে বসে বললেন, চলো। রাহুল গাড়ি রাস্তায় নামালেন। কয়েক মিনিট চুপ, কিন্তু তারপর লায়লা হঠাৎ জিজ্ঞাসা করলেন, রাহুল, তোমার এখানে ভয় করে না? রাহুল চমকে উঠলেন। তিনি ভাবেননি নাম জানবেন। ভয় তো করে, ধীরে বললেন। কিসের? ভুল হওয়া আর চাকরি চলে যাওয়ার। লায়লা মাথা নিচু করলেন। যদি বলি তোমার সঙ্গে কথা বলে আমার ভালো লাগে তাহলে? রাহুলের হাত স্টিয়ারিংয়ে শক্ত হল। তিনি তাড়াতাড়ি কোনো জবাব দিলেন না। কয়েক সেকেন্ড পর ধীরে বললেন, এটা ঠিক নয়। লায়লা জিজ্ঞাসা করলেন, কেন? রাহুল গভীর শ্বাস নিলেন। কারণ আমি চাকরি করতে এসেছি, আর আপনাদের বাড়ির নিয়ম খুব কড়া। লায়লা কিছু মুহূর্ত চুপ, তারপর হালকা কণ্ঠে বললেন, আমি জানি। গাড়ি এখন শহরের শান্ত এলাকা দিয়ে যাচ্ছিল। রাস্তায় ভিড় কম। হঠাৎ লায়লা বললেন, গাড়ি কিছুক্ষণের জন্য থামাতে পারবে? রাহুল একপাশে থামালেন। লায়লা কয়েক সেকেন্ড জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, তুমি জানো, এই বাড়িতে থাকতে থাকতে আমার সবসময় মনে হয় জীবন আগে থেকে নির্ধারিত। রাহুল তার দিকে তাকাননি, কিন্তু কথা মন দিয়ে শুনছিলেন। লায়লা বলতে লাগলেন, আমার বাবা চান আমি শীঘ্রই বিয়ে করে নিই। তিনি হয়তো কাউকে পছন্দ করে রেখেছেন।
রাহুলের মনে হঠাৎ অদ্ভুত অনুভূতি, কিন্তু তিনি কিছু বললেন না। কিছুক্ষণ পর লায়লা তার দিকে তাকালেন। কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। গাড়িতে আবার নীরবতা। কয়েক সেকেন্ড পর লায়লা ধীরে বললেন, আমার শুধু এমন কাউকে চাই যার সঙ্গে মন খুলে কথা বলতে পারি। রাহুলের মনে অনেক প্রশ্ন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এই অবস্থায় কি সঠিক। লায়লা আবার বললেন, তুমি খুব আলাদা। রাহুল ধীরে জিজ্ঞাসা করলেন, আলাদা কিভাবে? লায়লা হাসলেন, কারণ তুমি আমাকে দেখেও চোখ নামিয়ে নাও। রাহুলের কণ্ঠা হল। তিনি তাড়াতাড়ি রাস্তায় চোখ ফেলালেন। কিছুক্ষণ পর লায়লা বললেন, চলো বাড়ি যাই। রাহুল গাড়ি রাস্তায় নামালেন। সেদিনের পর ধীরে ধীরে অনেক কিছু বদলাতে শুরু করল। এখন লায়লা প্রতিবার চিরকুটের ওপর নির্ভর করতেন না। অনেক সময় রাস্তায় দুচার কথা বলে নিতেন। তিনি ভারত সম্পর্কে জিজ্ঞাসা করতেন, রাহুলের গ্রাম সম্পর্কে জানতে চাইতেন, সেখানকার উৎসব এবং মানুষজন সম্পর্কে জানতে চাইতেন। রাহুল প্রথমে ইতস্তত করতেন, কিন্তু ধীরে ধীরে তিনিও বুঝতে শুরু করলেন লায়লা শুধু কথা বলতে চান। দিন যেতে লাগল, 1 সপ্তাহ, তারপর 2 সপ্তাহ। এখন দুজনের মধ্যে অদ্ভুত এক বোঝাপড়া গড়ে উঠেছিল। যখন লায়লা গাড়িতে বসতেন, রাহুল বুঝতে পারতেন আজ তিনি কথা বলতে চান কিনা। আর অনেক সময় পুরো পথ চুপ থাকতেন, কিন্তু সেই নীরবতায় এক প্রশান্তি থাকত। কিন্তু জীবন সবসময় সহজ নয়। এক সন্ধ্যায় রাহুল যখন শিশুদের মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন, তখন বাড়ির সামনে একটা বড় কালো গাড়ি দেখলেন। সেই গাড়ি দেখে তার মনে অস্বস্তি হল। বাড়ির ভিতরে কিছু অতিথি এসেছেন। রাহুল শিশুদের নামিয়ে গাড়ি পার্ক করলেন। কিছুক্ষণ পর দেখলেন বাড়ির পরিবেশ অন্যরকম। কর্মচারীরা নিচু গলায় কথা বলছিল। ঠিক তখন তিনি লায়লাকে সিঁড়ি দিয়ে নামতে দেখলেন। কিন্তু আজ তার মুখে হাসি নেই, চোখে দুশ্চিন্তা। তিনি ধীরে গেটের দিকে এলেন এবং কয়েক সেকেন্ড থেমে গেলেন। তারপর হালকা কণ্ঠে রাহুলকে বললেন, আমার তোমার সঙ্গে একটা জরুরি বিষয় আছে। লায়লার এই কথায় রাহুল কয়েক মুহূর্ত চুপ। তার চোখে মুখে চিন্তা স্পষ্ট। তিনি বুঝেছিলেন নিশ্চয়ই এমন কিছু আছে যা তার জীবন পাল্টে দিতে পারে। লায়লা এদিক ওদিক দেখে ধীরে বললেন, এখানে নয়, কাল বাইরে যাওয়ার সময় কথা বলবো। এ বলে তিনি তাড়াতাড়ি ভিতরে চলে গেলেন। রাহুল অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবলেন কি ঘটেছে। পরের দিন দুপুরে ঠিক যা আশা করেছিলেন তাই হল। বাড়ির দরজা খুলল এবং লায়লা বেরোলেন, হাতে ছোট চিরকুট। তিনি সেটা আসনে রেখে চুপচাপ পিছনে বসলেন। রাহুল চিরকুট তুলে দেখলেন, তাতে লেখা শহরের গ্রন্থাগার। গাড়ি ধীরে রাস্তায় চলল। সারা পথ দুজন চুপ, কিন্তু আজকের নীরবতা খুব ভারী। রাহুল অনুভব করছিলেন লায়লা কিছু বলতে চান। প্রায় 20 মিনিট পর গাড়ি গ্রন্থাগারের পার্কিংয়ে পৌঁছাল। রাহুল এক কোণে থামিয়ে দিলেন। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর লায়লা ধীরে বললেন, ইঞ্জিন বন্ধ করো। রাহুল বন্ধ করে সামনে তাকিয়ে রইলেন। লায়লা গভীর শ্বাস ফেলে বললেন, কাল যে অতিথিরা বাড়িতে এসেছিলেন তারা বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। রাহুল চুপ রইলেন। লায়লা বলতে লাগলেন, তারা তাদের ছেলের জন্য আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং বাবা রাজি হয়ে গেছেন। এ কথায় রাহুলের মনে হালকা কষ্ট হল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, এটা তো ভালো খবর। লায়লা হালকা হাসলেন, কিন্তু হাসিতে বিষাদ। কয়েক মুহূর্ত চুপ। তারপর লায়লা ধীরে বললেন, কিন্তু আমি আজ তোমার সঙ্গে সেই বিষয় নিয়েই কথা বলতে এসেছি, কারণ এখন তোমার এখানে থাকা ঠিক নয়। রাহুল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? লায়লা তার দিকে তাকিয়ে বললেন, কারণ আমার আশঙ্কা যদি কেউ আমাদের কথাবার্তা জানতে পারে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি তোমার। রাহুল কিছু বললেন না। তিনি বুঝে গিয়েছিলেন লায়লা সত্যি বলছেন। লায়লা বলতে লাগলেন, আমার বাবা খুব কঠোর। সামান্য সন্দেহ হলে তিনি খুব রেগে যাবেন, আর আমি চাই না তোমাকে বিপদে পড়তে। গাড়িতে কিছু মুহূর্ত নীরবতা। তারপর লায়লা ধীরে বললেন, তাই আমি চাই তুমি এখান থেকে চলে যাও, নিজের দেশে ফিরে যাও। রাহুল তার দিকে তাকালেন। শান্ত কণ্ঠে বললেন, আমার চুক্তি আরও কয়েক মাস পর শেষ হবে। লায়লা মাথা নেড়ে বললেন, আমি জানি, কিন্তু আমি আগেই বাবাকে বলে দিয়েছি এখন আমার বাইরে যাওয়ার জন্য চালকের দরকার নেই, তাই শীঘ্রই তুমি ছুটি পাবে। রাহুল বুঝলেন লায়লা ইচ্ছেকৃতভাবে এসব করছেন, যাতে তিনি নিরাপদে ফিরতে পারেন। তার মনে লায়লার প্রতি সম্মান বেড়ে গেল। কিছুক্ষণ পর লায়লা ব্যাগ থেকে ছোট খাম বের করে এগিয়ে দিলেন। রাহুল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটা কি? লায়লা বললেন, এতে কিছু টাকা আর ছোট উপহার আছে। এটা আমার পক্ষ থেকে নয়, এক বন্ধুর পক্ষ থেকে ভেব। রাহুল তাৎক্ষণিক প্রত্যাখ্যান করলেন, না ম্যাডাম, এটা ঠিক নয়।
লায়লা হালকা কণ্ঠে বললেন, কখনো কখনো মানবিকতার জন্য কিছু করা উচিত। কয়েক মুহূর্ত রাহুল চুপ, তারপর ধীরে খামটা নিয়ে নিলেন। লায়লা হেসে মুখে বললেন, যখন গ্রামে ফিরবে তখন মাকে বলো যে সৌদি আরবের এক কন্যা তার ছেলের জন্য দোয়া করেছে। রাহুলের চোখ ভিজে উঠল। তিনি ধীরে বললেন, আপনি খুব ভালো মানুষ। লায়লা হালকাভাবে মাথা নিচু করলেন। কিছুক্ষণ পর বললেন, চলো এবার বাড়ি যাই। রাহুল গাড়ি চালু করলেন। পুরো পথ দুজন চুপ, কিন্তু এবার সেই নীরবতা বোঝা মনে হল না। বাড়ি পৌঁছে লায়লা নেমে পিছনে না তাকিয়ে ভিতরে চলে গেলেন। রাহুল গভীর শ্বাস নিলেন। কয়েকদিন পরেই যা আশা করা হয়েছিল তাই ঘটল। বাড়ির তত্ত্বাবধায়ক রাহুলকে ডেকে বললেন, এখন আর প্রয়োজন নেই এবং চুক্তি শেষ। সঙ্গে টিকিট এবং বাকি টাকা দিয়ে দেওয়া হলো। রাহুল বুঝলেন এসব লায়লার জন্যই। 2 সপ্তাহ পর রাহুল বিমানে বসেছিলেন। তিনি সৌদি আরব ছেড়ে ভারতে ফিরছিলেন। বিমান আকাশে উঠলে তিনি জানালা দিয়ে দেখছিলেন। তার মনে অনেক স্মৃতি ঘুরছিল। সেই দিনের কথা মনে পড়ল, যেদিন প্রথম মোবাইলের স্ক্রিনে লেখা প্রশ্ন দেখেছিলেন, তুমি আমাকে এখানে কেন এনেছ? রাহুল হালকা হাসলেন। কিছু কাহিনী জীবনে অপূর্ণ থেকেও মানুষকে অনেক শেখায়, আর লায়লার স্মৃতি তার হৃদয়ে চিরকাল এক বার্তা হয়ে থাকবে যে পৃথিবীর প্রত্যেক প্রান্তে মানবিকতা এখনও বেঁচে আছে। বন্ধুরা, এই কাহিনী থেকে যা শেখা যায় তা হলো জীবনে মানুষের প্রকৃত পরিচয় তার অন্তর দিয়ে হয়, তার জাতি, ধন বা সম্মান দিয়ে নয়। পরিস্থিতি যত কঠিন হোক, যদি মানবিকতা জীবিত থাকে তবে যে কোনো সম্পর্ক ভুল পথ থেকে রক্ষা পেতে পারে। রাহুল তার সীমা বুঝেছিলেন এবং লায়লা সময়মতো একজনের জীবন রক্ষার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটাই প্রকৃত বিচক্ষণতা এবং আসল মানবিকতা। কিন্তু এবার আপনারা বলুন, যদি আপনি রাহুলের স্থানে থাকতেন তবে কি করতেন? আপনিও কি সেই সময় সৌদি আরব ছেড়ে ভারতে ফিরতেন? আর যদি লায়লার স্থানে থাকতেন তবে কি আপনিও রাহুলকে রক্ষা করার জন্য একই সিদ্ধান্ত নিতেন নাকি অন্য কিছু? আপনাদের অভিমত অবশ্যই মন্তব্যে লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং এমন হৃদয়স্পর্শী কাহিনী শোনার জন্য সংযুক্ত থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এক নতুন কাহিনীর সঙ্গে।